আসসালামু আলাইকুম। মাই ভিউজে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানিম। তো অনেকেই অনেক ধরনের প্রশ্ন করতেছেন, অনেক ধরনের লিখতেছেন, অনেক ধরনের কমেন্টস করতেছেন, অনেক অনেক জানতে চাওয়া, অনেক অনেক বিষয় বুঝতে চাওয়া। তো প্রথম বিষয় হলো জানতে চাওয়া, বুঝতে চাওয়া। এই জিনিসগুলো তো আর সম্ভব না শুধুমাত্র আমার ব্যক্তিগত মতামতটা এখানে প্রকাশ করার চেষ্টা করি। সেটা সঠিকও হইতে পারে, ভুলও হইতে পারে। তবে যেহেতু ফ্যাক্টসগুলোর উপরে বেস করে করার চেষ্টা করি, সেহেতু আমি অন্ততপক্ষে একটু স্যাটিসফাইড থাকি যখন কোনো ধরনের সিদ্ধান্ত নেই। সেই ক্ষেত্রে তখন অন্ততপক্ষে এতটুক নিজের কাছে একটা স্বস্তির জায়গা থাকে যে না, আমি এই বিষয়গুলোর উপরে বেস করে এই সিদ্ধান্তটা নিছি, বা আমি এই জিনিসগুলোর উপর বেস করে এই সিদ্ধান্তটা নিছি। সো মেবি পসিবিলিটিস কিছু হইলেও আছে। তো যাই হোক, আপনাদের প্রসঙ্গ ধরেই আমার মতামতগুলা শেয়ার করার চেষ্টা করব। আমার ভিউজগুলা দেওয়ার চেষ্টা করব। পার্টিকুলার স্টকও হইতে পারে এবং পার্টিকুলার নাও হইতে পারে, সমন্বিতও হইতে পারে। সো প্রথম বিষয়টা হলো জুনের 6 তারিখ অথবা 7 তারিখ সম্ভবত আমি আপনাদের সাথে একটা ভিডিওতে আমার ভিউজ শেয়ার করি ইন্ডেক্স নিয়ে। যেহেতু অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছিলেন যে ইন্ডেক্স আরও পতন হবে, ইন্ডেক্স শেষ হয়ে যাচ্ছে, ইন্ডেক্স আর কখনো উঠবে না। তখন আমি আপনাদের বলছিলাম আই বিলিভ, আমি অবশ্য ওইখানে আপনাদের দুটা লাইন দেখাইছিলাম এবং সেখানে দেখাই বলছিলাম এইটা হলো মার্কেটের ফেয়ারনেস, এবং এই লাইনটাতে যখনই মার্কেট আসছে তখনই মার্কেট বাউন্স ব্যাক করে। এবং আমি বিশ্বাস করি যে লেভেলটাতে মার্কেট আসছে বা আসতে যাচ্ছে তখন মনে হয় 5,250 বা এরকম কোনো একটা লেভেল ছিল, এবং আমি তখন বিশ্বাস করতেছিলাম যে 5,000 ইভেন ওই জায়গাতে আমি এটা বলি যে 5,000, 5,050, 5,100 অথবা 4,050, এই লেভেলটা, এই যে 150 পয়েন্টের একটা লেভেল, এই লেভেলটার ভেতর থেকে মার্কেট রিয়াক্টেড হবে এবং মেবি মার্কেট শুট আউট করতে পারে এই জায়গা থেকে টিল 5,900 to 6,000, এই লেভেলটা পর্যন্ত। এইগুলার রিজনগুলা কী কী কারণে আমি ভাবতেছিলাম সেইগুলোও বলছিলাম। তারপরে এখানে একটু হিন্টস দেওয়ার চেষ্টা করি যারা না দেখছেন তাদের জন্য। সেটা হলো মার্কেট 5,000 লেভেলের কাছাকাছি আসা, তার মানে প্রকৃত ইন্ডেক্স 5,000-এর নিচে আসা। আমরা যেটা দেখতেছি আসলে বাস্তবিক ক্ষেত্রে এইটা না আমার হিসেবে। সো দ্যাট মিনস একটা অলরেডি বটম ক্রিয়েট করে ফেলছে। সেখানেও আমি এই কথাগুলো বলছিলাম। তো একটা বটম ক্রিয়েট করে ফেলছে আমার কাছে মনে হয়। ইভেন যদি আমরা বর্তমানের মানে ওই 5,000 লেভেলের আশপাশের থেকে আমরা দেখার চেষ্টা করি, মানি মার্কেটের যে লুক্রেটিভনেসটা আছে এবং স্টক মার্কেটের অ্যাকর্ডিং টু দেয়ার ফাইন্যান্সিয়াল ডেটা, আর্নিংস, ডিভিডেন্ড, এইসবের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে স্টক মার্কেটের লুক্রেটিভনেসটা দুইটা সমান সমান হয়ে যায়, অর্থাৎ দুইটাই ইকুইভ্যালেন্ট হয়ে যায়। সো যখন মার্কেট ফল করতেছিল তখন আমি বলতেছিলাম সবসময় যে আমার কাছে মনে হয় যে এখনকার ফাইন্যান্সিয়াল আর্নিংস প্লাস ডেটা প্লাস পারিপার্শ্বিক ম্যাক্রো সবগুলা যদি আমরা ডলার রিজার্ভ সবগুলা দেখার চেষ্টা করি এবং মানি মার্কেটের সাথে এটা কম্পেয়ার করার চেষ্টা করি, মানি মার্কেট ইজ ভ্যারি লুক্রেটিভ এবং মানি মার্কেটের দিকেই স্মার্ট মানি ফ্লো করবে। সো কোথায় পর্যন্ত আসলে সেই স্মার্টনেসটা বা স্মার্ট মানিগুলার ইন্টারেস্ট ক্রিয়েট হইতে পারে, আমি তখন বলছিলাম যে 5,000 লেভেলের কাছাকাছি। সো 5,000 লেভেলের কাছাকাছি আসার সাথে সাথে একটা শুট আউট করছে এবং 3-4 দিন আগে সম্ভবত আমি একটা কমিউনিটি পোস্ট শেয়ার করি যে এইটা স্মরণীয় হয়ে থাকবে, আগামীকালকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে। কেন আগামীকালকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে? বিকজ আপনারা যদি দেখার চেষ্টা করেন, আমি যেদিন কমিউনিটি পোস্টটা শেয়ার করছি এর পরের দিন একটা মার্কেটে বেয়ারিশ ক্যান্ডেল ক্রিয়েট করছে, বাট এই ক্যান্ডেলটা ভ্যালিড হয় নাই এবং আমি জানতাম এটা ভ্যালিড হবে না।
এই রকম টাইপের একটা ক্যান্ডেল ক্রিয়েট হইতে পারে আমার ধারণা ছিল, এবং এইটা ভ্যালিড হবে না। কারণ এই রকম কেন হবে না? কারণ সাধারণ বিনিয়োগকারীদের ভিতরে যারা একেবারে অতি সাধারণ বিনিয়োগকারী, তারা এই জায়গাতে যাওয়ার পরে মার্কেট থেকে বার হওয়ার চেষ্টা করবে, লস নিয়ে বার হবে। তাদের কিছু হয়তোবা কিছু লোক কিছু প্রফিট পাবে, কিছু লোক হয়তোবা ব্রেক ইভেনে সেল করবে, কিছু লোক হয়তোবা বলবে যে লসটা আছে এই লসটা নিয়ে বের হয়ে যায়। এবং এই শেয়ারগুলো কারা কিনবে? যারা স্মার্ট ইনভেস্টর, যারা জানে মার্কেট ইজ রাইট নাও ফেয়ার, যারা জানে আই হ্যাভ টু ইনভেস্ট দ্যাট স্টক, দোজ স্টকস, এই পরিমাণ আমার কেনা দরকার, ওই পরিমাণ আমার কেনা দরকার, তারা ইনভেস্ট করবে। সো সামহাউ আলটিমেটলি লুজার্স আর ভেরি স্মল ইনভেস্টর্স, অলওয়েজ দে বিন অলওয়েজ লুজার্স। সো এবং তারা সবসময় লুজার থাকবে, কারণ তারা জানে না তো কীভাবে মার্কেট বিহেভ করে, এই বিহেভিয়ারগুলো জানে না, বা বিহেভিয়ারগুলো বুঝতেও চেষ্টা করে না। তারা বিশ্বাস করে, তারা মানতে রাজি যে মার্কেট মেবি সামহাও কিছু সংখ্যক লোক নিয়ন্ত্রণ করে, মার্কেট মেবি সামহাও কিছু সংখ্যক লোক ফালায়, কেউ উঠায়। আচ্ছা, কখনো ভাবারও চেষ্টা করে না যে একজন স্মার্ট ইনভেস্টর কেন লসে তার শেয়ারটা বিক্রি করবে আপনার কাছ থেকে কম দামে শেয়ার কেনার জন্য? এটা কোনোভাবে মাথায় যুক্তিতে আসে? আমি যে জায়গায় জানি যদি আমি আজকে আমার কাছে 50 কোটি টাকা থেকে থাকে, আমি জানি আজকে যদি আমি এটাতে 1 কোটি টাকা বিনিয়োগ করি, 20% পরে যদি আরও 1 কোটি টাকা বিনিয়োগ করি, 20% পরে যদি আরও 2 কোটি টাকা বিনিয়োগ করি, আই ক্যান মেক মোর দ্যান এনাফ মানি। ওই ধরনের ট্রেডিং স্ট্র্যাটেজি যদি থাকে তাহলে মাচ মোর দ্যান ভালো স্ট্র্যাটেজি বিল্ড করে রাখলে ভালো রিটার্ন জেনারেট করা সম্ভব। সো সেই জায়গাতে লস করে বিক্রি করে আপনার বা অন্যদের শেয়ার কেনার কি প্রয়োজন? একবার সিম্পল থিঙ্কিং না? অনেক বেশিরভাগ মানুষ এই জিনিসটা বোঝানোর চেষ্টা করে, কেউ ফোর্স করে সেল করে ফালাই দিতেছে, পরে কম দামে নাকি শেয়ার কালেক্ট করবে। কি বুকার মতো কথা, বুকার রাজ্যে বসবাস যেটা বলে। সো হিউম্যান সাইকোলজি বোঝাটা খুব গুরুত্বপূর্ণ স্টক মার্কেট। সো আমরা হিউম্যান সাইকোলজি বোঝার চেষ্টা করি, এবং আমি ক্যান্ডেল তৈরি হওয়ার আগেই বুঝতে পারতেছি যে কালকের দিনে মার্কেটে একটা সেল প্রেশার আসবে বিকজ অফ সাম ভেরি স্মল স্পেকুলেটরস। আমি ইনভেস্টর বলতে রাজি না, ট্রেডার্স বলতেও রাজি না, দে আর জাস্ট স্পেকুলেটর। তারা শুধু স্পেকুলেট করতে পারে, আদারওয়াইজ কোনো কিছুই না। ইভেন স্পেকুলেটরও না, দে আর ব্লাইন্ড স্পেকুলেটর বলা চলে, অন্ধ স্পেকুলেটর। স্পেকুলেট করতে গেলেও একটা বেস থাকতে হয়, তাদের সেই বেসটাও নাই। আচ্ছা, যাই হোক, তো তখন অনেকে আবার বলতেছিল যে এই জায়গা থেকে মার্কেট প্রাইস যদি ব্রেকআউট করে ওই জায়গায় যাবে। সো ব্রেকআউট করলো কি করলো না, যা করবে কি করবে না, এইগুলো হলো খুবই সিম্পল থিংস। ঠিক আছে, এইটা ব্রেকআউট হলে ওইটা হবে, যদি ব্রেকআউট না হয় তখন কি হবে? সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি প্লাস দ্য ফ্লো অফ মানি। ইজ ইট দ্য রাইট প্লেস যেখানে স্মার্ট মানি ফ্লো হবে কি হবে না, সেই জিনিসটা বুঝতে হবে। স্মার্ট মানি ফ্লো হইতেছে, দ্যাট মিনস ইট উইল ব্রেক দ্য রেজিস্ট্যান্স লেভেল। ঠিক আছে, স্মার্ট মানি ফ্লো হওয়ার মতো জায়গা, ইট উইল ব্রেক, দ্যাট ইজ হোল থিং। সো সেই জন্যই আমার কাছে মনে হইতেছিল মার্কেট প্রাইস উপরের দিকে যাবে, এবং আই বিলিভ, আমি বিশ্বাস করি, আমি ভুলও হইতে পারি আবার সঠিকও হইতে পারি, উইথিন মেবি আমরা ফিসকাল ইয়ারের নতুন যে ফিসকাল পলিসি সেইটার আগেই আমরা হয়তো বা 5,900 to 6,000-এর কাছাকাছি থাকবো। ঠিক আছে, আর এই পলিসিটা পাবলিশ হওয়ার পরে 6,000 to 5,000 এগেন আসবে। ইভেন এইটা ডিপেন্ড করবে হাউ স্ট্রিক্টেড ফিসকাল পলিসি উই হ্যাভ, এইটার উপরে ডিপেন্ড করবে যে মার্কেট কি 5,000-এর নিচে যাবে কি যাবে না। সো আমার কাছে একটা জিনিস যেটা মনে হয়, ফিসকাল পলিসি উইল বি স্ট্রিক্ট। ঠিক আছে, এবং এই ফিসকাল পলিসিতে আমার কাছে মনে হয় যে ডলারের প্রাইসটা মেবি মার্কেট বেসড হইতে পারে, একটা ধারণা থেকে বলতেছি। বিকজ কেন আমি বলতেছি, এটার পিছনে রিজন আছে। পেট্রো ডলার চুক্তি সম্পর্কে অনেকেই শুনতেছেন, পেট্রো ডলার চুক্তির আসল জিনিসগুলো কি হবে সেটা অনেকেই হয়তো বুঝতে পারতেছে না। পেট্রো ডলার চুক্তি বাতিল হওয়ার কারণে আই বিলিভ ইন ইউএসএ
interest rate will go higher again. They will not cut interest rate. If they cut, maybe হয়তো বা একটা কোয়ার্টারের জন্য কাট করতে পারে, দেন এগেইন হাই করে ফেলবে। আদারওয়াইজ দে কান্ট সার্ভাইভ, অর দেয়ার কারেন্সি উইল মানে ফেস এ টেরেবল সিচুয়েশন। ঠিক আছে, আবার এইটা থেকে এইটাও বোঝা যায়, এই পেট্রো ডলার চুক্তি থেকে এইটাও আমি ভাবতে কষ্ট হচ্ছে না যে হয়তো বা ইন ফিউচারে উই আর গোয়িং টু সি সামথিং ভেরি ডিফিকাল্ট অর স্ট্রেঞ্জ থিংস হ্যাপেন ইন সৌদি আরবিয়া। আমরা অতীত ইতিহাস যদি দেখার চেষ্টা করি, গাদ্দাফির মতো প্রতাপশালী একজন শাসক যে বলছিল আমি গোল্ডের বিনিময়ে তেল বিক্রি করব, সে দুনিয়া থেকে উড়ে গেছে। সাদ্দাম হোসেনের মতো একজন বিখ্যাত রাজনীতিক এবং শাসক, সে মানে মিডল ইস্টের যে বেস্ট কয়েকজন পলিটিশিয়ান ছিল তার মধ্যে একজন ছিল। ঠিক আছে, পলিটিশিয়ান বলা যাবে না, শাসক, বাট পলিটিক্সের ক্ষেত্রে কিন্তু সে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে কাজ করতো আর্লি 90s to 2000 পর্যন্ত। ঠিক আছে, হি ফিনিশড, ভ্যানিশড। হোয়াই? হি সেইড আই উইল ট্রেড মাই অয়েল উইথ অনলি গোল্ড। সো সেই জায়গাতে বিশাল পরিমাণে হাত দিছে, বিশাল জায়গাতে হাত দিয়ে দিছে। ঠিক আছে, সো এইটার ফলাফল তো ভোগ করতে হবে, টুডে অর টুমোরো। লিখে রেখে দেন, আজকে তানিমের নতুন আর একটা প্রেডিকশন করছে, টুডে অর টুমোরো সৌদি আরব উইল ফেস দ্যাট হার্ড পয়েন্ট। ঠিক আছে, আমেরিকা সাধারণত ভাই ট্যাক্স পেয়ারের মানি, আমাদের দেশের মতো না যে জবাবদিহিতা নাই, ট্যাক্স পেয়ারের মানি, দে হ্যাভ টু গিভ আনসার টু দেয়ার পিপল। ঠিক আছে, সো ট্যাক্স পেয়ারের মানি এত সহসায় ছেড়ে দেবে না। সো ইউএসএ হয়তো বা কোনো জিনিস ইনস্ট্যান্ট করে, কিছু জিনিস আছে আস্তে আস্তে করে। রাইট নাও ইউএসএ একটু বিপদে আছে, বেকায়দায় আছে, এই কারণে কোনো কিছু ইনস্ট্যান্টলি করতেছে না। কিন্তু করতেছে না আমরা জানি না, এটা করতেছে কি করতেছে না, আমি বিশ্বাস করি অলরেডি স্টার্ট হয়ে গেছে। সো সৌদি আরবিয়ার জন্য হার্ড পিরিয়ড আসতে যাচ্ছে। তো যে জিনিসগুলো বলতে যাচ্ছিলাম, সেই জন্য আমার কাছে মনে হয় যে ডলার প্রাইস এখনই সেটেল ডাউন হইতেছে না। দেয়ার ইজ হিউজ রুম। আমরা যে পত্রিকা দেখতেছি, পত্রিকা টেলিভিশনে দেখতেছি, ও আমেরিকা এই হয়ে গেছে, আমেরিকার কি আধিপত্য শেষ হতে চলেছে, এরকম শিরোনামগুলো করতেছে না? আমেরিকার তো মাথায় হাত ভাই, সুপার পাওয়ার। চায়নাও কিছু করার আগে চিন্তা করে, চায়নার কাছে বিলিয়ন বিলিয়ন ডলার, হাজার হাজার বিলিয়ন ডলারের ট্রেজারি কিনা আছে, তারপরেও চায়না কথা বলার সুযোগ পায় না। ঠিক আছে, তারপরেও চায়না যায় এখন তাইওয়ান দখল করতে যাইতেছে না। সো চায়না ইজ অলসো মেকিং এ গেম প্ল্যান ফর লং টাইম মেবি, বাট রাইট নাও USA is superpower. We have to understand that. এত হেলাফেলা করলে হবে না। ঠিক আছে, পত্রিকা ওই যে 3-4 বছর ধরে দেখছি যে ইউক্রেনের সাথে রাশিয়ার যুদ্ধ লাগাই দেয়, 4 বছর পরে যায় যুদ্ধ হয়েছে। 4 বছরও না, 2013-14 সালের দিকে সর্বপ্রথম মনে হয়, 2003 সালের দিকে, না 2013-14 সালের দিকে ক্রিমিয়া দখল করছিল, 12-13 সালের দিকে মনে হয়। তখন থেকে যুদ্ধ প্রতিদিন লেগে যেত, কিন্তু লাগতে লাগতে 2022 সাল লাগছে। সো ইউএসএ এখন একটু সিচুয়েশন একটু হার্ড পিরিয়ডের ভিতরে আছে, তো উইথিন ফিউ মান্থসের ভিতরে সে কাম ব্যাক করবে, এবং করে কিনা দেখেন। যাই হোক, যে এখন যে বিষয়গুলো নিয়ে বলতে যাচ্ছি, সো আমার কাছে মনে হয় এখনও পর্যন্ত রোম রয়ে গেছে, যেটাতে ডলার প্রাইস মার্কেট ভ্যালিউর উপরে, বেসড অন মার্কেট ভ্যালিউতে ফিক্সড হবে। এবং এইটা হয়তো বা সিচুয়েশন ওয়াইজ মনে হচ্ছে এই ফিসকাল যে পলিসি আসবে এটাতে হয়তো বা আমরা দেখতে পারি, দেখার সম্ভাবনা আমার কাছে বেশি মনে হচ্ছে। এবং আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভের উপরও বেস করে মনে হচ্ছে এই জিনিসটা হইতে যাচ্ছে, এবং হওয়ার সম্ভাবনাটাই বেশি। সো
আলটিমেটলি আমি আমার ব্যক্তিগত মতামত যেটা আমার কাছে মনে হইতেছে যে খুব মানে যারা বলতেছেন যে বুল রান আইসা পড়ছে, বুল রান আসতে যাচ্ছে, আমি তাদের ইয়ে করি না, কিন্তু ফ্যাক্টসগুলো যখন চেক করি তখন আমি দেখি না আর কি যে বুল রান আসার মতো কোনো সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। সো বুল রান আসার জন্য সিচুয়েশন ক্রিয়েট হইতে গেলে প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা দেখতে হবে যে যেই আমরা দেখবো ইন্টারেস্ট রেট কাট শুরু হয়েছে বাংলাদেশে বা একটা নিম্নমুখী প্রবণতা শুরু হয়েছে, নিম্নমুখী প্রবণতার আগে স্ট্যান্ড করবে, দেন নিম্নমুখী প্রবণতা হবে, তখন আমরা বুঝতে পারবো যে হয়তো বুল রান আসতে যাচ্ছে। এবং বুল রান যখন আসতে যাবে তখন ডেফিনেটলি মার্কেট প্রাইস উইল বি ইন এ বটম লেভেল। হ্যাঁ, এবং ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার যেটা আমাদের বর্তমানে ম্যাক্রো স্ট্রাকচার, ইট উইল বি ইন এ গুড শেপ, যেটা এখন নাই। ঠিক আছে, মেবি নেক্সট ইয়ার ওর আফটার নেক্সট ইয়ার আমরা হয়তো বা দেখবো। বাট সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো ট্রেডিং অপরচুনিটি পাওয়ার কথা ছিল, কিন্তু আমরা সেই ট্রেডিং অপরচুনিটিগুলো পাই নাই বিকজ অফ ফ্লোর প্রাইস। আফটার টেকিং আউট ফ্রম দ্য মার্কেট, যে ফ্লোর প্রাইসটা তুলে নিল, এরপরের যে একটা ফল ছিল, সবগুলা হজবরল একটা অবস্থা, যার কারণে আমরা হয়তো বা ট্রেডিং অপরচুনিটি পাইনি। তবে আমার কাছে মনে হয় ট্রেডিং অপরচুনিটির দুয়ারগুলা খুলতেছে আস্তে আস্তে, জটগুলা খুলতেছে আস্তে আস্তে, এবং সামনে হয়তো বা সেই অপরচুনিটিগুলো থাকবে, ভালো অপরচুনিটিগুলো থাকবে। যারা লম্বা সময়, লম্বা টাইম হরিজনের ভিতরে ইনভেস্টমেন্ট করে রাখছেন তারা খুবই ভালো অবস্থায় থাকবে আমার কাছে মনে হয়। ইভেন আমাদের ফ্লোর প্রাইস তোলার সময় যেখানে ইন্ডেক্স ছিল সেই লেভেলেও যারা ভালো স্টকগুলোতে বিনিয়োগ করছে, ভালো স্টক না, যে কোনো স্টকে বিনিয়োগ করছে, আমি লাস্ট কোনো একটা আলোচনায় বলছিলাম এবং এখনও বলতেছে, তাদের একজনেরও লস হবে না যদি তারা ধৈর্য রাখে, একজনের লস হবে না। হ্যাঁ, ফ্লোর প্রাইস তোলার পরে যখন পিক টান দিয়ে উপরের দিকে উঠছে তখন যারা আবার কিনছে তাদের ক্ষেত্রে অন্য জিনিস। বাট ফ্লোর প্রাইস পর্যন্ত যারা, ফ্লোর প্রাইসেও যারা কিনছে, যে কোনো স্টক হয়ে থাকুক, সেটা জেড ক্যাটাগরি হয়ে থাকুক, আর সেটা একবারে 2-4টা স্টক বাদে, জেড ক্যাটাগরি হয়ে থাকুক, এ হয়ে থাকুক, এন হয়ে থাকুক, যাই হয়ে থাকুক, কেউ লস নিয়ে বার হবে না যদি তারা শেয়ারগুলো ধরে রাখে। সো এই গেল সবগুলা বিষয় নিয়ে আমার চিন্তাভাবনা, আমার জায়গা থেকে আমার যে ভাবনার জায়গাটা সেটা। সেকেন্ড বিষয় হলো, অনেকেই বলতেছেন যে কোন সেক্টর ভালো করতে পারে। সেক্টর আমার কাছে যেটা মনে হয় কি, সাধারণত দেখা যায় যে ঈদুল আজহার পরে গত বছর খালি একটু ব্যতিক্রম ছিল, গত বছর সেই রকম আমরা পাইনি। তবে ঈদুল আজহার আগে থেকেই পজিশনগুলো নিতে হয় আপনার চামড়া রিলেটেড যে স্টকগুলো আছে সেইগুলোতে, জুতা, চামড়া, এগুলাতে। এবং ঈদুল আজহার পরে দেখা যায় একটু করে বাড়ে। আপনারা দেখেন ফিউচার, পাস্ট যদি আপনারা দেখেন আপনারা পাবেন। সো আর এমনিতেও চামড়া খাতের উপরে মনে হয় সম্ভবত একটু ভালো নজর আসতে পারে ফিউচারে, কারণ অনেক বছর যাবত তো এটা অবহেলিত একটা সেক্টর, এবং এইটাই এমন একটা সেক্টর যেটা ফরেন রেমিটেন্স আনে, কিন্তু তাদের জন্য উপকরণ বাইরে থেকে কিনে আনতে হয় না, এটা দেশেরটা দেশেই তৈরি হয়। সো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় চামড়া খাতের জন্য একটা ভালো, মানে এইটার ক্ষেত্রে ওই ডলারের প্রাইসের খুব একটা ইম্প্যাক্ট থাকবে না। ফুড রিলেটেডের ক্ষেত্রে যদি বলেন, ফুড রিলেটেডের ক্ষেত্রে ডলার প্রাইসের ইম্প্যাক্ট তো বেশ ভালোভাবেই আছে, এবং মাঝখানে তারা যেভাবে একটা অ্যাডজাস্টমেন্ট করছিল, আমার মনে হয় তাদের আরও একটা অ্যাডজাস্টমেন্টের দরকার হবে। সো ফুড রিলেটেড সো অবস্থায় বেটার পজিশনে থাকতে পারে আমার কাছে মনে হয় ফার্মা সেক্টরের ক্ষেত্রে বেটার পজিশনে থাকাটাই যৌক্তিক হবে আমার কাছে মনে হয়। হসপিটাল, ফার্মা এইগুলা ভালো করবে। অনেকে জিজ্ঞাসা করছেন যে ভাই আপনার এখন মতামত কি, যে ব্যাংকিং সেক্টর নিয়ে তো আপনি খুব বেশি বুলিশ ছিলেন। হ্যাঁ, বিফোর যে আমরা ব্যাংকের একত্রীকরণ দেখলাম এর আগ পর্যন্ত আসলে আমি খুব বুলিশ ছিলাম ফাইন্যান্স, ব্যাংক, এইগুলা নিয়ে। আমি বারবারই কথার ভিতরে বলতাম যে তাদের ভিতরে একটা রিফর্মেশন আসবে, হিউজ রিফর্মেশন আসবে, আমি মনে করি নেক্সট বুলরানের ব্যাকবোন হবে। কিন্তু এখন একটু আস্তে আস্তে করে ওই ভাবনার জায়গাটাতে ফারাক চলে আসতেছে। ফারাক চলে আসার পিছনে কারণ হলো, আমি ভাবছিলাম পলিসি সাপোর্ট, হয়তোবা লিকুইডিটি সাপোর্ট, হয়তোবা স্ট্রাকচারাল সাপোর্ট, এই ধরনের সমন্বিত একটা
বাইন্ডিং করা একটা হয়তো বা রিফরমেশন আসবে, কিন্তু ওই একটার ভিতরে একটা ঢুকে যাবে, একটার ভিতরে একটা হারায় যাবে, একটার ভিতরে একটা গায়েব হয়ে যাবে, এই ধরনেরটা আমি ভাবি না। এবং এটাও দেখলাম যে আস্তে আস্তে স্থবির হয়ে গেছে, যেটা হইতে চাচ্ছিল সেইটাও স্থবির হয়ে গেছে। তো নর্মালভাবে যে জিনিসটা চিন্তায় আসে, পচা আলুর সাথে ভালো আলুর সাথে পচা আলু একটাই যথেষ্ট, নষ্ট করে দিবে। সো ভালো আলুর সাথে যদি পচা আলু রাখতে যায় তাহলে ওইটা অটোমেটিক্যালি নষ্ট হয়ে যাবে। সো আমার কাছে ওই জায়গাটা একটু স্থিমিত হয়ে গেছে। তবে আমি যে স্টকগুলো কিনে রাখছিলাম ব্যাংকিং সেক্টরে, ওইগুলো আমি সেল টেল করি নাই বা করার ইচ্ছাও নেই, বরং আমি কিনতে রাজি আছি। 10-12 টাকা নিচে প্রাইস চলে, 10 টাকা 7 টাকা 8 টাকা। বাংলাদেশে একটা সিগারেটের দাম অনেক বেশি, 4 টাকাও আছে। সো বাংলাদেশে একটা সিগারেটের দামও বেশি। ধরো না 1 বছরে 365 দিনে 20 টাকা করে খাইলেও আপনার ধরেন যে 600-720টা সিগারেট হয়ে যেত। 720টা সিগারেটের দাম দিয়েই কিনে ফেলা রাখেন না, কথার কথা বললাম আর কি। সো পরে থাকুক না, সমস্যা কি? একটা সিগারেটের দাম, একটা চকলেটের দাম একটা স্টক বিক্রি হয় বাংলাদেশে, যেগুলো হয়তো বা তার চেয়ে কয়েক গুণ বেশি দামে। একটা ব্যাংকের, আচ্ছা ব্যাংক আমি বাদই দিলাম, এমন স্টক আছে যে 12 টাকা 10 টাকা 13 টাকায় চলতেছে। আরে ওই স্টক, ওই কোম্পানিটার মেশিনারিজের দাম কত আছে? ওই কোম্পানিটা কি এখন এই 200 কোটি, ধরেন মার্কেটে দেখা যাচ্ছে 200 কোটি টাকা হইলেই সব শেয়ার কেনা যাবে, কিন্তু ওই কোম্পানিটা কি এখনকার 200 কোটি টাকা দিয়ে তৈরি করা সম্ভব? সম্ভব না। ঠিক আছে, একটা টাকারও তো একটা ভ্যালিউ আছে, ওই জিনিসটার তো ভাবতে হবে। আগে যেটা 50 কোটি টাকা দিয়ে তৈরি করছে বা 100 কোটি টাকা দিয়ে তৈরি করছে, এটা এখন 400 কোটি টাকা দিয়েও তৈরি করতে পারবে না। সো বিনিয়োগের আগে এই জিনিসটা দেখলেও কিন্তু একটা ভালো ধারণা পাওয়ার সম্ভাবনা আছে। তো আমার মনে হয় এই জন্য বললাম যে ব্যাংক সেক্টরটা একটু এখন সাইডেই থাকুক, তবে তাদের আর্নিংসের মধ্যে একটা গ্রোথ থাকবে আমার কাছে মনে হয়, কারণ যেহেতু ইন্টারেস্ট রেটের একটা বিশাল তফাৎ তৈরি হয়েছে, তাদের আর্নিংসের মধ্যে গ্রোথ হইতে পারে, তাদের এনপিএলের পরিমাণ হয়তো আস্তে আস্তে কমতে পারে কিছুটা। সবটা কমে যাবে এই কথা বলি না, সবটা কমা বাংলাদেশে সম্ভব না, কারণ বাংলাদেশের রাজনীতিকরা এখন বিজনেসম্যান, ঠিক আছে, বা রাজনীতিটাও এখন আসলে ব্যবসায়িক কেন্দ্রিক হয়ে গেছে। সো সেই জায়গায় এনপিএল যে খুব বেশি একটা কমবে, নন পারফর্মিং লোন যে কমবে, এটার কোনো আসলে গ্যারান্টি দিয়ে বলার কোনো জায়গা নাই। তবে একটা জিনিস ভালো দেখতেছি, বাংলাদেশে এই প্রথম দেখলাম খুব উচ্চ লেভেলের একজনেরই, আমি মনে হয় দেখছিলাম অনেক আগে সেনা শাসক থাকা অবস্থায়, বন খেকু যিনি ছিলেন বন বিভাগের ডিআইজি মনে হয় সম্ভবত, উনি মানে খুব হাই লেভেলের লোকদের মধ্যে একজন ধরা পড়ছিলেন। কিন্তু ইদানিং দেখতেছি যে একটা মোটামুটি হাই লেভেলের অনেকের ধরার চেষ্টা করা হইতেছে। হয়তো বা একটা রিফরমেশন আসতেও পারে, বাট আমি ওই রিফরমেশনটা খুব জোরে সোরে আসবে সেই কথা বিশ্বাস করি না, কারণ আমার কাছে মনে হয় যে এইগুলো হয়তো বা একটা জিনিসের ধামা চাপা দিতে, আরেকটারে দিতে, আরেকটারে দিতে দিতে দেখবেন একবারে চুনোপুটিতে এসে পড়ছে, এরপরে এইগুলা সব মনেই থাকবে না। মনেই থাকবে না তখন। সো দেখা যাক সামনে আসলে কি হয়। ব্যাংকিং সেক্টরের জন্য আমি খুব বেশি কোনো কিছু দেখতেছি না, ইন্স্যুরেন্স সেক্টরের জন্য আমি খুব উচ্ছ্বাসিত হওয়ার মতো কোনো কিছু দেখতেছি না, তবে লম্বা সময় হয়তো ভালো হইতে পারে। তারপরে আপনার ফুডের ক্ষেত্রেও বললাম, যেটা আমার কাছে মনে হয় একটু সো অবস্থায় থাকবে, তবে দেখার মধ্যে দেখতেছি। ও টেক্সটাইল সেক্টরের কথা অনেকে জিজ্ঞাসা করছেন। টেক্সটাইল সেক্টর নিয়ে আমার ওই আগের যে চিন্তাভাবনা, এখনও ওই চিন্তাভাবনাই আছে। আমি যেটা গত বছর থেকে বলে আসতেছি, আই ডোন্ট বিলিভ টেক্সটাইল সেক্টর উইল, এখন আনওয়ান্টেড কোনো জিনিস ঘটলে সেটা অন্য জিনিস, বা কোনো পার্টিকুলার স্টক নিয়ে কোনো গেম টিম হলে সেটাও অন্য কোনো জিনিস, বাট আলটিমেটলি এইরকম এক্সপেক্ট করাটা আসলে খুব বেশি বুদ্ধিমানের কাজ হবে না যে টেক্সটাইল সেক্টর উইল গো হাই টু ফ্লাই, এইরকম কোনো কিছু আমি দেখতেছি না আর কি। আর্নিংসে তো ভালো কোত্থেকে হবে, বিদ্যুতের দাম বেশি, গ্যাসের দাম বেশি, ডলারের দাম বেশি, তাদের ইম্পোর্ট করে আনতে হয় কাঁচামাল, এক্সপোর্ট করতে হয়। তো এর ভিতরে মনে হয় ওই মেট্রো জাতীয় যেগুলো আছে, যারা নিজেরা তৈরি করার জন্য সব কিছু করতেছে, তাদের ক্ষেত্রে হয়তো ভালো হতে পারে। সিগারেটের ভিতরে তো একটাই আছে, সিগারেট আমার কাছে মনে হয় যে খুব সস্তায় গেছে,
যারা অপরচুনিটি নিতে পারে নাই তাদের আর কোনো কিছু করার নাই। ইভেন আরও নিচে নামলেও আমি কিনতে রাজি আছিলাম BATBC। ইভেন আমি কেনার জন্য একেবারে প্রস্তুত, আরও যদি নামে। কে জানে আমার জিজ্ঞাসা করলো লিন্ডেবিডি কি, লিন্ডেবিডিতে তো আপনার খুব লাভ হয়েছে। লিন্ডেবিডিতে আমার খুব লাভ হয় না, আমার কেনা জায়গাতে খালি গেছিল, ঠিক আছে। আর এর ভিতরে যে পজিশনগুলো নিছে ওইগুলোতে, বাট লিন্ডেবিডি আমি বিক্রি করার জন্য কিনি নাই, ঠিক আছে। যখন ফল করছে যখন কিনছি তখন আমি আসলে বিক্রি করার জন্য কিনি নাই। তবে আমার চিন্তা ভাবনা ছিল 800 টাকার কাছাকাছি আসলে আরেকটা বাই করব, ওই জায়গাটাতে আসে নাই। সো লিন্ডেবিডি আমি বিক্রি করার জন্য কিনি না, লিন্ডেবিডি আমার লম্বা সময়ের জন্য নেয়া, BATBC আমার লম্বা সময়ের জন্য নেয়া। স্কোয়ার ফার্মা আবার নতুন করে নিছি, আরও কিছু কিনছি। কিছু মিউচুয়াল ফান্ড আমি এইবার বেশ মিউচুয়াল ফান্ড কিনছি, খুব সস্তায়, বেশি খুবই সস্তায়। এমনও মিউচুয়াল ফান্ড আছে 4.5 টাকা, 3 টাকা, 3.5 টাকায় চলতেছে। তো মানে একটা সিগারেটের টাকা দিয়ে 4-5টা কেনা যাইব, তাই না? 3টা কেনা যাইব, 4টা কেনা যাইব। তো মিউচুয়াল ফান্ড পরে থাকুক না, যেদিন বাড়বো সমস্যা নেই। 10 টাকা যেদিন যাইব বেচবো। মিউচুয়াল ফান্ড কেনার নিয়মই তো এইরকম, 10 টাকা যাইব ছাড়া দেবো, তখন মানুষই কিনবো, আর যখন বেচবো আমি কিনবো। আমার কথাই হলো ভাই, যখন মানুষ বিক্রি করবো আমি কিনবো, আর আমি যখন বেচবো তখন মানুষ কিনবো, ঠিক আছে। 10-20 হাজার করে কিনেন, 10-20 হাজার করে কিনে রাখলে তো সমস্যা নাই। আমি একটা মিউচুয়াল ফান্ড প্রতি 50 পয়সা পরপর কিনছি। প্রতি 50 পয়সা পরপর কিনছি। প্রতি 50 পয়সা ফল করছে 20,000 কিনছি, প্রতি 50 পয়সা ফল করছে 20,000 কিনছি, ঠিক আছে। তো 20,000 কিনলে কয় টাকা যায়? 10,000 কিনলে কয় টাকা যায়? একদম পানির দরে চলতেছে, থাকুক না পয়রা, 2 বছর পরে টান দেখ মার্কেট, সমস্যা নাই তাতে। আমার তো কথা হইলো 3 বছরের ভিতরে টাকা দ্বিগুণ হওয়া চাই, 3.5 বছরে, তাই না? তো এটা তো হইবই। তো যাই হোক, মোটামুটি আমি এখানে সব কিছুই বুঝাই বলার চেষ্টা করছি। মার্কেট নিয়ে খুব বেশি উচ্ছ্বাসী হওয়ারও আমি উচ্ছ্বাসী না, আবার খুব বেশি নেগেটিভও না। সো দেখা হবে বিজয় 5,900 to 6,000 লেভেলে, দ্যাটস ইট আমার কাছে মনে হয়। এরপরে যে দিকে যাইব পরে চিন্তা করবো, সমস্যা নাই। সবসময় পোর্টফোলিও ডাইভার্সিফাইড রাখার চেষ্টা করবেন। পোর্টফোলিও ডাইভার্সিফাইড রাখাটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আমাদের দেশে যেরকম ডাইভার্সিফিকেশন নাই বললেই চলে। তবে হ্যাঁ, ইদানিংকালে কয়েকজন বলছে যে তারা নাকি ট্রেজারি কিনছে। আমি আসলে ট্রেজারি কিনি নাই, বা আমি এটার সম্পর্কে খুব ভালো জানিও না, যার কারণে আমি কিনিও না। এইগুলো দেশে থাকলে হয়তো বা, দেশে যদি আসতাম এই ঈদে তখন হয়তো বা জানতাম, বা এর আগে যদি আসতাম জানতাম কীভাবে করে। আমি যেহেতু এইগুলো নিয়ে ঘাটাঘাটি করি না, ট্রেজারির প্রতি আমি খুব আকৃষ্টও না, ঠিক আছে। ট্রেজারির প্রতি খুব বেশি আকৃষ্টও না আমি আসলে। যারা স্টক মার্কেট নিয়ে থাকার না, এরা যেদিকে যতই ভালো ইন্টারেস্ট রেট হোক আর যাই হোক, তারা কিন্তু আসলে ওই দিকে যায় না, কারণ স্টক মার্কেটে অপরচুনিটিতে, দুঃখিত, স্টক মার্কেটে অপরচুনিটি দেয় সাডেনলি অপরচুনিটি দেয়। সো সেটার জন্য টাকাও সবসময় ক্যাশ রাখতে হয়। সো সেই জন্য হয়তো বা আসলে হয় না আর কি। দেখা যাক কি হয় সামনের সময়টাতে। মোটা দাগে যে জিনিসগুলো আমি বলতে যাচ্ছি সেটা হলো ইন্ডেক্স, যারা অনেকে বলতেছে ব্রেকআউট না, এই না সেই না, ব্রেকআউট এইসবের দিকে যায় না। বিলিভ অন ভ্যালুয়েশন, ঠিক আছে। টেকনিক্যাল অ্যানালাইসিস তখনই কাজ করে। অনেকে আবার বলেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসে সব না, ভুল। টেকনিক্যাল অ্যানালাইসিস তখনই কাজ করবে যখন এটার সাথে ফান্ডামেন্টালকে অ্যালাইন করতে পারবেন, তখন এটা আসলে কাজ করে। এবং অনেকে আমার এই কথা জিজ্ঞাসা করে, আপনি কিভাবে প্রেডিক্ট করেন এই জায়গা পর্যন্ত যেতে পারে, আপনার এই জিনিসগুলো হয় কিভাবে, ঠিক আছে। ওইগুলোর সাথে অনেক ক্যালকুলেশন আছে, ওই ক্যালকুলেশনগুলোর সাথে আপনার
ফাইন্যান্সের যে বিষয়গুলো আছে, খুঁটিনাটি আছে, এগুলোর যখন একটা সরল বিন্দুতে আনবে তখন একটা মোটামুটি ক্লিয়ার ধারণা পাওয়া যায়, যেটা আমি পাওয়ার চেষ্টা করি সবসময়। এবং ওই যে বললাম 6,000-এর কাছাকাছি পর্যন্ত, 5,900 থেকে 6,000-এর কাছাকাছি, ওই রকমই আমি একটা ধারণা দেখি আর কি। আর এর ভিতরে যে কি বলে ফিসকাল পলিসিতে যদি খুব খুব ভালো কোনো পরিবর্তন আসে, তখন হয়তো বা অন্যভাবে চিন্তা